বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মৌসুমী, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে ইউনিটে আপনারা কেমন মজা করেছেন, কেমন ইউনাইটেড ছিলেন? আসলে ইউনিটকে ভালোবাসা যায় তখন যখন ইউনিটের সবার সবার প্রতি রেসপেক্ট ভালোবাসাটা সমান সমান থাকে। তো আমরা আসলে প্রথম থেকেই এই ছবির পরিবারের মতো ছিলাম এই জন্য যে প্রথম হচ্ছে ওর ছবি, আর যাদেরকে নেওয়া হয়েছে কাস্ট করা হয়েছে সবাই কিন্তু A to Z স্টার কাস্টিং ছিল, এবং প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে আমাদের কলিগস, কেউ ছোট ভাই, কেউ সিনিয়র থাকে না, মানে কাছেরই সব। সিনিয়র হলেও কাছের হয় না, সমমনা। সেজন্য হয়েছে কি আমাদের প্রত্যেকটা দিনই খুব কষ্টের ভেতর থেকেও খুব আনন্দ পেয়েছি আমরা। তাকে কাছে পাওয়া, তার সাথে কিছুক্ষণ কাজ করা, একটা শট হোক সেটা, এই করেই সময়টা চলে গেছে। আর ইউনিটের আমাদের যে ছেলেপেলেগুলো ছিল ওরা সবাই ছিল জুনিয়র, তো ওদেরকে প্রত্যেকটা জিনিস আমাদেরকে ধরে ধরে শেখাতে হয়েছে, কারণ ওরা তো ফিল্মের অনেক কিছু বুঝবে না, ফিল্মের ডিউরেশনটাই আলাদা। হয়তো ওরা নাটক বেস কাজ করেছে, অ্যাডে কাজ করেছে, ওদের ওইখানের প্রেক্ষাপট আমাদের ফিল্মের প্রেক্ষাপট একটু আলাদা হবেই। এই জায়গার ডিটেল কাজ করতে গেলে অনেক কিছু ছেড়ে যায়, ওরা ভুলে যায়, তো ওগুলো ধরিয়ে দেওয়া, ওগুলো ব্রেনে দেওয়া, এই হেল্পটুকু আমরা করার চেষ্টা করেছি আমি আর ফেরদৌস। ধরিয়ে দেওয়া যে না, এই জায়গাটা ইমোশনটা তুমি ফেলে যাচ্ছ, শুধু একটা শর্ট নিলে দেওয়ার হলো না, বাট এটা ফিল আপ করার জন্য একটা মিউজিক্যাল স্কোপের জন্য এখানে তোমাকে আরো দু একটা শর্ট এইভাবে এইভাবে নিলে বেটার হবে। ওটা ডিসকাস করে ওর সাথে, ও তখন বুঝতে পেরেছে যে হ্যাঁ ঠিকই তো, আমার আমার বেটারমেন্টের জন্যই তো ওরা বলছে। তো ওটাও নিতে পেরেছে। বা ক্যামেরাম্যানকে বোঝা খুব টাফ হচ্ছিল, বিকজ আমাদের ক্যামেরাম্যান অনেক সিনিয়র, আমরা তাকে অনেক রেসপেক্ট করি, আমরাই সাহস করে কথা বলি না। সেখানেও নিয়ামুল তো বোঝাতেই পারছে না যে বস আমি এই শটটা চাই। আর ওনার কথা হলো যে আমি তো বুঝতেছি যে আমার আজকে লেন্সের যে সবসময় তো একই লেন্স পাওয়া যায় না, ফিল্মের লেন্সগুলো তো একটু ডিফিকাল্ট হয় সবসময় অ্যারেঞ্জ করা। তো যে লেন্সের কথা ও বলছে সেই লেন্স হয়তো নেই, বাট ওই লেন্স ছাড়া এখন ট্রলিতে বসানো যাচ্ছে না। এইসব কিছু থাকে না টেকনিক্যাল মানে বিষয়, ডিফিকাল্টগুলি একটু ওভারকাম করার ক্ষেত্রে ওইটা আবার তখন আমাদের দেখা গেল ওই সময় ফেরদৌসী নাই, আর সেদিকে রাগ করে বসে আছে, আমি তো বুঝতেছি। তখন এই যে ম্যানেজ করাটা, এই জিনিসগুলো করতে যে আসলে বেশি ওদের সাথে বেশি আমি আর রিলেটেড হয়ে গেছি, পরিবার হয়ে গেছি। নিয়ামুল, এই যে অনেক শিল্পী একসঙ্গে, অন্তত 30 জন বা তার চেয়েও বেশি তারকা শিল্পী একটি ছবিতে একসঙ্গে কাজ করা, একদিকে হচ্ছে এখানে যারা কেন্দ্রীয় চরিত্রে আছেন তারা মহাতারকা, অন্যদিকে একই রকম তারকাদের আপনি সমাবেশ করেছেন। এই ম্যানেজমেন্টটা কতটুকু জটিল ছিল এবং এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হচ্ছে, প্রথমেই বলি যে ফেরদৌস ভাইয়ের মাথা থেকে এসছে গল্পটা। কারণ কি, এই সাকিব ভাই ফেরদৌস ভাই যখন ছবি বানাবে ঘোষণা দিয়েছে, তখন আমরা যখন প্রিপারেশন নিয়েছি তখন বলল যে ফেরদৌস তুই যেহেতু প্রথমে ছবি বানাবি, তাহলে তোর ছবিতে আমি একটা পাসিং শট দেব। ওই জায়গা থেকে যখন ফেরদৌস ভাইকে বলছে সাকিব ভাই, তখন আমাকে ফেরদৌস ভাই বললো যে নেমল এইটা, আমি বললাম যে হ্যাঁ এটা গুড আইডিয়া। দেন হচ্ছে যে আমরা পর্যায়ক্রমে অন্যান্য যে ক্যারেক্টারগুলো ছিল, কাস্টিংগুলো ছিল, এগুলো তখন আমরা বললাম যে না, আমরা তাহলে এক একটা ক্যারেক্টার এক একটা সেলিব্রিটিকে নেব। এবং আমরা ফেরদৌস ভাই যাকেই বলেছে এবং সেই রাজি হয়েছে, এবং দেখা গেছে যে আমাদের শুটিং কালকে, আজকে বলেছে যে আজকে যদি আমরা পাই তাকে, তাহলে আমরা কালকে এই সিকোয়েন্সটা করব। যাকেই বলেছে সে এগ্রি করেছে এবং অন টাইম সেটে এসছে। মানে ওই লেভেলের কোনো জটিলতা আমরা কিন্তু পাইনি। এটা মানে আমি খুবই মানে গ্রেটফুল যে সিনিয়র আর্টিস্টদের কাছে এবং ফেরদৌস ভাইয়ের কাছে। কারণ এবং সবাই কিন্তু যে একটা জিনিস হচ্ছে যে আপনার ক্ষমতা আছে, আপনি বলেন এই তুমি আসো এই জায়গায়, এই জায়গাতে এই ক্যারেক্টারটাতে সে যাবে না, তারপর ক্ষমতার বলে তাকে এই জায়গায় কাজ করা, তা কিন্তু না। আপনি দেখলে ছবিটা বুঝবেন যে 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 জায়গায় ছিল, যা করেছে একদম মনে হবে যে পারফেক্ট এই জায়গাটা তার জন্যই ছিল। এবং এইটা মানে কোনো রকমের আসলে আমাদের ঝামেলা হয়নি করতে। এই ফেরদৌস ভাই, এই ছবিটির মধ্যে বাংলা চলচ্চিত্রের দুজন অসামান্য হুমায়ুন, তাদের কিছু স্মৃতি, তাদের কিছু স্পর্শ থাকছে। তো এই জিনিসটি আসলে এই চলচ্চিত্রটির জন্য কতটুকু মানে গুরুত্ব বহন করবে মনে করছেন? হুমায়ুন স্যারের সঙ্গে আমি বেশ কিছু কাজ করেছি এবং স্যার
অসাধারণ লিখে সেটা তো বলার কোনো অবকাশই নেই, কিন্তু স্যার খুব ভালো গানও লিখে। তা আমি স্যারকে একদিন বলেছিলাম যে স্যার আপনি অন্য কাউকে গান কেন লিখে দেন না? তখন স্যার বললো যে আমার ফরমাইশি কাজ করতে ভালো লাগে না, এই জন্য আমি কাউকে গান দিই না। তা আমি বললাম আমি যদি কখনো সিনেমা বানাই আমাকে একটা গান লিখে দিতে হবে। স্যার বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা গান লিখে দিব। আমি যখন সিনেমার মানে একদম স্ক্রিপ্ট ফাইনাল করে ফেললাম, দেখলাম যে একটা বিয়ের সিচুয়েশন আছে, বিয়ের গান। বিকজ এই ছেলেটা প্রত্যেক দিন রাতে স্বপ্ন দেখে মেয়েটার সঙ্গে ওর বিয়ে হচ্ছে, মানে এটা আন্ডারস্টুড। ছবি শুরুই হয় এই গানটা দিয়ে, যে প্রতিদিন দেখে যে ওকে বিয়ে হচ্ছে এবং কলেজে যায়, গিয়ে ওর সামনে গিয়ে আর কথা বলতে পারে না। মানে সে বিয়ে করবে মেন্টালি প্রিপেয়ার্ড, কিন্তু পাত্রীকে গিয়ে কখনোই প্রপোজ করতে পারে না যে তোমাকে আমি ভালোবাসি বা বিয়ে করতে চাই। এই ধরনের একটা সিচুয়েশন আমি স্যারকে বললাম, স্যার অসাধারণ সুন্দর একটা গান লিখে দিল, ইমন খুব ভালো সুর করলো এবং আখি আলমগীর, কণা, অ্যান্ড্রু কিশোর আর কুমার বিশ্বজিৎ চারজন মিলে গানটা গিয়েছে। দারুণ একটা জমজমাট বিয়ের গান। এবং এই গানটার মধ্যে আমরা প্রথম এই সেলিব্রিটি আর্টিস্টদেরকে দিয়ে পারফর্ম করানো শুরু করলাম। এটা হচ্ছে ছবির শুরুর হুমায়ুন। ছবির শেষের দিকে একটা মানে ভেরি ইন্টারেস্টিং চরিত্র হঠাৎ করে ইন করে। আর এর আগে ফরিদি ভাইয়ের সাথে আমার একটা দারুণ বন্ধুত্ব মানে হয়েছে, আমার সঙ্গে তার একটা অন্য ছবি নিয়ে আলাপ হচ্ছিল। তা আমি ফরিদি ভাইকে বললাম, ফরিদি ভাই আমি তো বাসু চ্যাটার্জির স্ক্রিপ্ট নিয়ে আছি, বলে আমি কি করব? তা আমি তো তখন ঘাবড়ে গেলাম, আমি বলছি, আপনার জন্য একটা দারুণ চরিত্র আছে। তো বলে ঠিক তো? আমার থেকে হ্যাঁ, ওকে, কবে আমার শুটিং? আমি বলছি অমুক দিন আপনার শুটিং, মানে আপনার একটা সুন্দর স্যুট পরে আসতে হবে। বলে একদিনই শেষ? তা আমি বললাম যে তুমি বললে দারুণ চরিত্র, একদিনই শেষ। আমি বললাম, আপনি দেখেন, মানে আমার মনে হয় না খারাপ লাগবে। ফরিদি ভাইকে আমি সাহস করে আর বলিনি, আসলে বলবো। মানে আরো আমি বলছি, না মানে আমরা চেষ্টা করব, কিন্তু বুঝেন তো কয়েকদিন শুটিং করলে বাজেট বেড়ে যাবে। তারপর সে সেটে গেল, সেটে গিয়ে সিনগুলি পড়লো, পরে কিছু কারেকশন করলো, করে বললো পারফেক্ট, শুটিং শুরু করো। শুটিং করলো, শুটিং টুটিং করে শেষ। তারপরে একদিন হঠাৎ করে এসে সেটে হাজির। আমার কি আর লাগবে? So, এই যে আন্তরিকতা, দুই হুমায়ুনকে ছবিটা বোস, অমল দাদা। দাও আছে, দাদাও খুব ভালো অ্যাক্টিং করেছে, দাদা মাঝখানে এসেছে অমল বোস। So, তা এই আমার দুই আর লাগবে না, বলে কি না না ডাকবো আপনাকে। অমলদা তো রোজ ফোন, আচ্ছা শোন ওই সিনটা কি ঠিক ছিল? মৌসুমীকে যে দীপার সঙ্গে আমি যে ফোনে একটু প্রেম করলাম, আমি বলছি দারুণ, আবার লাগবে? আমি বলছি না না হয়ে গেছে তো, আর আমি তো 35-ই শুট করেছি। আমার তো সারাক্ষণ প্রডিউসার হিসেবে মাথায় একটা বাজেটের কথা ছিল, বিকজ অনেকেই হয়তো জানেন যে আমাদের এই ফিল্মটা কিন্তু সেলুলয়েডে চিত্রায়িত সম্ভবত শেষ ছবি হবে। সম্ভবত শেষ ছবি। বাংলাদেশে মনে হয় না যে এরপরে কেউ 35 মিলিমিটার ছবি বানাবে, বিকজ এখন সব ডিজিটাল প্রযুক্তিতে এসে গেছে। ফেরদৌস, যেহেতু এটার প্রযোজক, ফলে আমরা একটু এই জায়গাটা জানতে চাই যে বাংলাদেশে ছবি প্রযোজনা করা কতটা সুবিধার অথবা অসুবিধার? বাংলাদেশে প্রযোজনা করা খুব সুবিধা এটা যে আমাদের আর্টিস্ট টেকনিশিয়ান মানে এখনো মানে অনেক বেশি ইমোশন দিয়ে চলে। সো ইমোশনালি আন্তরিক। আমাদের হ্যাঁ অনেক আন্তরিক আছে অনেক ফিল্মে। আন্তরিকতা আছে আমি ফিল্মে। ফিল্মের বাইরে কথা বলতে পারি না, আমাদের ফিল্মের কথাই বলছি। আমাদের ফিল্মে যেমন হয় হয়তো 2 শিফট হয়ে গেল, আমি যদি তখন টেকনিশিয়ানদেরকে রিকোয়েস্ট করেছি যে 3 শিফট হয়ে যাচ্ছে, আপনারা 1 ঘন্টা কাজ করে দেন, ওরা কিন্তু করে দিয়েছে, ওরা এটার জন্য এক্সট্রা চার্জও করেনি। সো এবং এই যে শিল্পীদের আর্টিস্টরাও এক্সট্রা চার্জ করে না। না, আমাদের যেমন কন্ট্রাক্ট থাকে 5 দিন, 10 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, যাই লাগুক আমরা পুরো কাজটা শেষ করে দিই। সো এই সমস্ত সুবিধা আছে। লোকেশনের জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না, রাস্তায় শুটিং করা পুলিশ অনেক সাপোর্ট করে। সো এইসব দিক দিয়ে একটা প্রডিউসার অনেক বেশি সুবিধা পায়। সবচেয়ে বড় যেটা অসুবিধা সেটা হচ্ছে পাইরেসি। সব শেষে সব শেষে ছবি কমপ্লিট হলো, ছবি রিলিজ করতে গেলেন, সে নানান কাঠখোর পুড়িয়ে আপনি ছবি রিলিজে চলে গেলেন, রিলিজ করে ফেললেন, এরপর শুরু হয়ে 2 দিন বা 3 দিন পরেই হয়তো ইউটিউবে সার্চ দিয়ে দেখলেন যে চলে এসেছে পুরো ছবি আপনি দেখতে পারবেন। সো এরকম এতে অবস্থা। করে আমি দেখেছি যেটা, যে আমি যেহেতু এখন ফিল্মের অফিসে যাতায়াত করেছি গত 1 সপ্তাহ ধরে, অনেক বড় বড় প্রডিউসার বড় বড় অফিস সাজিয়ে বসে আছে, বাট তারা ভয়ে সিনেমা করতে পারছে না। আমাদের সরকার অনেক এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বাট এই জিনিসটা যদি ফুল সিকিউর না হয়, আমাদের মধ্যে যদি মিনিমাম মানে মনুষ্যবোধ না আসে যে আমি মাত্র কিন্তু অল্প কিছু টাকার জন্য পাইরেসি করছে, 2,50,000 1 লাখের জন্য এবং একটা ছবি পাশাপাশি আরেকটা মানে জিনিস এটা বোধ হচ্ছে- করা যে জিনিসটা চুরি, জিনিসটা চুরি এবং এটা চুরি অন্যায়, এটা মানে একদম কি? এটা হচ্ছে দেশদ্রোহী কাজ। চুরি এবং আপনার সামনে চুরি করছে, আপনার কাছ থেকে থ্রেট দিচ্ছে যে আপনি এত টাকা না দিলে আমরা পাইরেসি করে দিব। এবং তারপর- মজার ব্যাপার কি জানেন, অনেকে ফোন করে বিকাশ নাম্বার দিচ্ছে, বিকাশ নাম্বার দিয়ে বলে যে ওইখানে ওইখানে টাকা পাঠিয়ে টাকা দিন, পাঠাও। 50,000 1 লাখ। কি Otherwise ধরনের আপনার- একটা অডাসিটি চিন্তা করে, যাই হোক এটা এটা আমরা এখনো প্রশাসনের কাছেই রাখলাম।